আজকে আমরা জীবের জনন সম্বন্ধে পড়ব। জীবের জনন। জীবের জনন বলতে বোঝায়, যদি আমরা এক কথায় বলি যে জনিত্র জীব থেকে অপত্য জীব সৃষ্টি হওয়া। তার মানেটা হলো, যে কোনো উদ্ভিদই দেখো, পরিণত উদ্ভিদ থেকে তারপরে সেটা বীজের মাধ্যমে বা অনেক ক্ষেত্রে কাণ্ড বা অনেক ক্ষেত্রে আবার দেখা যায় পাতার মাধ্যমে নতুন উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। প্রাণীদের ক্ষেত্রে যদি আমরা উন্নত প্রাণীদের ক্ষেত্রে ধরি, তাহলে দেখো আমরা যেমন বাবা মার কাছ থেকে এসেছি এবং নেক্সট জেনারেশনও তেমনি আমাদের কাছ থেকে আসবে। অর্থাৎ কি, জনিত্র জীব থেকে অপত্য জীবের সৃষ্টি হচ্ছে, তাই না? এবং এই করে করে আমরা জীব অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী নিজের বংশধারাগুলোকে আমরা বহন করে নিয়ে চলেছি। অর্থাৎ সংজ্ঞা হিসেবে যদি আমরা বলি বড় করে, তাহলে যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট, একটু লিখে দিই, যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে, অপত্য জীব সৃষ্টি করে বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, সেই পদ্ধতিকেই জীবের জনন বলা হয়। ঠিক আছে, তাকে জীবের জনন বলা হয়। তাহলে জনিত্র জীব থেকে অপত্য জীব সৃষ্টি হচ্ছে, এবং সংজ্ঞা হিসেবে লিখতে গেলে আমাদের এইভাবে লিখতে হবে। এই যে জনিত্র জীব অর্থাৎ পিতামাতা থেকে অপত্য জীব বা সন্তানরা আসছে, এইটাকে আবার ভালো সরছে না, এটাকে আবার আমরা কি বলতে পারি, এটাকে আবার বলা হয় জীবজনী বা বায়োজেনেসিস। তাহলে কি বলা হয়? জীবজনী বা বায়োজেনেসিস। ঠিক আছে, এই যে জনন পদ্ধতি কেন পড়বো আমরা, এর কি গুরুত্ব আছে বা কি প্রয়োজনীয়তা আছে? ঠিক আছে, তাহলে জননের যদি, এটা একটু মুছে দিই, ঠিক আছে, তাহলে জননের যদি প্রয়োজনীয়তা আমরা দেখি, জননের প্রয়োজনীয়তা কি কারণে জননটা আমাদের দরকার, আমাদের প্রাণীকুল বা জীবকুলের মধ্যে, উদ্ভিদকুলের মধ্যে, সেগুলো আমরা একটু জানি। 1 নাম্বার হচ্ছে অস্তিত্ব বজায় রাখা। ঠিক আছে, অস্তিত্ব বজায় রাখা। আমরা যদি জননের মাধ্যমে বংশধর উৎপত্তি না করতো যে কোনো জীব, সেটা উদ্ভিদ বা প্রাণী হোক, তাহলে কিন্তু তার অস্তিত্ব থাকবে না। অর্থাৎ ধরো কোনো জীব, সেটা মানুষ হতে পারে, সে বিয়ে টিয়ে করলো না, ঠিক আছে, তাহলে কি হবে? একটা নির্দিষ্ট বয়সের পর সে মারা যাবে, কিন্তু তার কোনো ছেলে মেয়ে থাকলো না, অর্থাৎ তার বংশকে কেউ বহন করে নিয়ে গেল না। এই কথাটার মানে হচ্ছে অস্তিত্ব বজায় রাখা। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, তাহলে জনন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? সংখ্যাটা বৃদ্ধি হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই না? আমাদের ফ্যামিলির সংখ্যা ধরো যদি 4 জন ছিল,
আবার যদি নূতন সদস্য আছে তখন 5, 6, 7 এমনি হয়ে যাবে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি ঘটে। 3 নাম্বারে কি হবে? 3 নাম্বারে হচ্ছে ধারাবাহিকতা বজায় থাকবে। ধারাবাহিকতা বজায় থাকবে, ঠিক আছে। ধারাবাহিকতা কিভাবে বজায় থাকবে? জননের মাধ্যমে এই যে অস্তিত্ব বজায় রাখার যে ব্যাপারটা, সেটাই অনেক ক্ষেত্রে, অর্থাৎ এই ব্যাপারটা ধারাবাহিক হয়ে যাবে, কোনো বন্ধ হবে না। অর্থাৎ একটা জেনারেশনের পর একটা জনুর পর পরের জন্য অপত্য জনু, তারপরে তার অপত্য জনু, তাই না? এইভাবে এটা চলতেই থাকবে। 4 নাম্বারে আমরা বলতে পারি জীব জগতের ভারসাম্য রক্ষা। জীব জগতের ভারসাম্য রক্ষা, ঠিক আছে। জীব জগতের ভারসাম্য রক্ষা বলতে আমরা কি বলবো? এর কথাটার মানে হচ্ছে, দেখো, একটা নির্দিষ্ট সময়ে বা প্রতিদিনেই যদি মানুষের ক্ষেত্রে ধরো উদাহরণ হিসেবে প্রত্যেক ঘন্টায় কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হয়তো মারা যাচ্ছে বিশ্বজুড়ে, তাই না? কিন্তু সেই একই সময়ে দেখো আবার কয়েক লাখ লাখ কোটি কোটি মানুষেরও জন্ম হচ্ছে। অর্থাৎ একদিকে যেমন মৃত্যু হচ্ছে, অর্থাৎ মৃত্যু হারটা যেমন হচ্ছে, তেমনি অন্যদিকে জন্ম হয়ে জন্মহার এবং মৃত্যুহার মোটামুটি ভারসাম্য বা ব্যালেন্স অবস্থায় থাকছে, ঠিক আছে। আমরা 5 নাম্বারে দেখি অভিব্যক্তিতে সহায়তা করবে। অভিব্যক্তিতে সহায়তা করবে, ঠিক আছে। অভিব্যক্তিতে কিভাবে সহায়তা করবে? প্রধানত জনন আমরা একটু পরে দেখব, অনেকগুলো ভাগ আছে। তো প্রধানত যদি যৌন জননের ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে যেহেতু দুটো জনিত্র জনুর মধ্যে সমন্বয় ঘটছে বা গ্যামেট সেট সংমিশ্রণের ফলে নূতন জীব তৈরি হচ্ছে, তাই তার মধ্যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হবে এবং এখান থেকে অভিব্যক্তিতে সহায়তা করবে, ঠিক আছে। 6 নাম্বার পরিব্যক্তির উদ্ভব। পরিব্যক্তির উদ্ভব, পরিব্যক্তির উদ্ভবও ওই যেটা আমরা বললাম, যৌন জননের সময় যদি মিউটেশন ঘটে। মিউটেশন বিভিন্নভাবে হতে পারে। আমরা কি জানি? মিউটেশন মানে হঠাৎ পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা কি হবে? স্থায়ী হবে কোনো জিনের মধ্যে, এবং সেটা যদি বংশ পরম্পরায় বাহিত হয়ে চলে যায় তখন তাকে আমরা মিউটেশন বলবো, ঠিক আছে। সংকর জীব সৃষ্টি হবে, সংকর জীবের সৃষ্টি হবে। সংকর জীব মানে কি? দুটো যদি জনিত্র জনুর, ধরো মা বাবা থেকে প্রথম অপত্য জনু এসছে এবং সেটা দেখা যাচ্ছে কিছুটা মায়ের বৈশিষ্ট্য আছে, আবার বাবারও বৈশিষ্ট্য আছে, অর্থাৎ বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটেছে, সংকর জীবের উদ্ভব ঘটেছে, ঠিক আছে। এরপর চলে আসি 8 নাম্বারে ভেদ বা প্রকরণ, ঠিক আছে। ভেদ বা প্রকরণ মানে কি? যে আমরা দেখেছি কোনো জীবের মধ্যে, একই প্রজাতির কোনো জীবের মধ্যে কিন্তু কিছু না কিছু পার্থক্য থাকে। ধরো একই ভাই বোনের মধ্যে কিছু না কিছু শারীরিক বা দৈহিক গঠনগতভাবে পার্থক্য থাকতে পারে। সেটা মাথার চুল, তার চোখের মণির কালার হতে পারে, তার আচার আচরণ হতে পারে, তার দেহের বা স্কিন কালার হতে পারে। এই আরও বিভিন্ন বৈশিষ্ট্য আছে, কানের নাকের বিভিন্ন, অর্থাৎ দৈহিক বা চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য তাকে আমরা ভেদ বলি, ঠিক আছে। এই হলো আমাদের জনন, আমরা কি জন্যে পড়ি। এরপর শর্ট কোশ্চেনের জন্য আমরা কয়েকটা জিনিস দেখে নেব। যেমন হচ্ছে এই যে জীবের মধ্যে বিভিন্ন জীবনকাল আছে, তাই না? জীবনকাল বা লাইফ স্প্যান, জীবনকালকে আমরা কিভাবে ভাগ করি? আমরা যেমন ছোটোবেলায় পড়েছি জন্ম, শৈশব, কৈশোর, বাল্য, ঠিক আছে, পরিণত, এমনি। তো এই টোটাল জীবনকালকে ধরে আমরা যদি দেখি তাহলে মে ফ্লাই নামে এক ধরনের মাছি কতদিন বাঁচে? মাত্র
একদিন বাঁচে, অর্থাৎ একদিনের মধ্যে তারা ডিম ফুটে বাচ্চা হয়ে তারা আবার প্রজনন প্রক্রিয়া করে আবার নতুন অপত্যের জন্ম দিয়ে তারা মারা যায়। তাহলে সবচেয়ে কম জীবনকাল হচ্ছে মে ফ্লাই, ঠিক আছে। আর প্রাণীদের মধ্যে কচ্ছপ সবচেয়ে বেশি দিন বাঁচে, মোটামুটি 150 থেকে 300 বছরও বাঁচতে পারে, ঠিক আছে। আর উদ্ভিদের মধ্যে রেড উড ট্রি, ঠিক আছে, মোটামুটি এ তো অনেক দিন বাঁচে, 3000 থেকে 4000 বছর পর্যন্ত বাঁচতে পারে। এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে, ঠিক আছে। এরপর এই যে জীবনকালকে প্রধানত আমরা তরুণ বা জুভেনাইল বলা হয়, জুভেনাইল, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে আমরা একে পরিণত দশা বলতে পারি, পরিণত দশা। 3 নাম্বারে আমরা এটাকে বার্ধক্য বা বয়স প্রাপ্তি বলতে পারি। এবং শেষে কি হয়, 4 নাম্বারে মৃত্যু, ঠিক আছে। তরুণ বা জুভেনাইল দশা বলতে আমরা কোনটাকে বলবো, জন্মের পর থেকে কতক্ষণ পর্যন্ত, আপ টু যতক্ষণ না প্রজননে সক্ষম হওয়ার আগে পর্যন্ত, ঠিক আছে। কোনো জীব তাহলে যখন সে জননে সক্ষম হবে তার আগে পর্যন্ত যে দশা তাকে তরুণ বা জুভেনাইল বলা হবে। পরিণত মানে হচ্ছে প্রজনন সক্ষম থাকবে যতদিন, ঠিক আছে। অর্থাৎ প্রজনন দশা যতদিন কোনো জীবের মধ্যে দেখা যাবে তখন তাকে পরিণত দশা বলা হয়। বার্ধক্য দশা কি, একটা নির্দিষ্ট বয়সের পরে প্রত্যেকটি জীবের শরীরের মধ্যে, সেটা মাইটোকন্ড্রিয়া বলো বা অন্য যে কোষ অঙ্গাণু, তাদের কর্মক্ষমতা কমে যায়, বিপাক ক্রিয়াও কমে যায়, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়াগুলোও কমে যায়, ফলে কি হয়, বার্ধক্য শরীরের মধ্যে চলে আসে, ঠিক আছে। বুঝতে পারলে? তাহলে কার্যক্ষমতা কমে যাওয়া, ক্ষমতার হ্রাসপ্রাপ্তি ঘটছে, ঠিক আছে। এবং শেষে কি হয়, মৃত্যু। এই যে মৃত্যু প্রক্রিয়া, সেটা কিন্তু এই কোষগুলো থেকে বিভিন্নভাবে শুরু হয়। অর্থাৎ একটা যে কোনো কোষের ক্ষেত্রে যদি আমরা ধরি, ধীরে ধীরে বিভিন্ন কোষ বা অঙ্গ বা অঙ্গাণুগুলো তাদের কার্যক্ষমতাটা হারিয়ে ফেলে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন উৎসেচকের সাহায্যে কোষগুলো কিন্তু মারা যায়, এবং একটা উৎসেচক এতে সাহায্য করে এই প্রক্রিয়ায়, তাকে বলা হয় ক্যাসপেজ। এবং এই যে নির্দিষ্ট সময় পরে কোষগুলো মারা যাচ্ছে, একে বলা হয় অ্যাপোপ্টোসিস। এবং এই অ্যাপোপ্টোসিস ঘটতে ঘটতে ক্রমে ওই জীবের পূর্ণ মৃত্যু ঘটে যাবে একটা নির্দিষ্ট সময় পরেই, ঠিক আছে। আবার এই অ্যাপোপ্টোসিসটা ছোট্ট কয়েকটা পয়েন্ট আছে, সেগুলো আমরা জেনে নিই। তাহলে অ্যাপোপ্টোসিস মানে কি, অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে, এটাকে আবার বলা হয় প্রোগ্রাম সেল ডেথ। অর্থাৎ কি হলো, প্রোগ্রাম করা আছে কোনো সেল মানে কোষের মৃত্যুর জন্য, যেন আগের থেকেই প্রোগ্রামিং করা আছে, ঠিক আছে, আগের থেকে লেখা আছে কিভাবে মৃত্যু ঘটবে। যার জন্যে দেখো, আমরা যদি লোহিত রক্তকণিকার উদাহরণ দিয়ে বলি, কতদিন বাঁচে, 120 দিন। 120 দিন পর লোহিত রক্তকণিকা মারা যায়, নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়, তাই না। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে কোষগুলো মারা যাবে। এই যে নির্দিষ্ট পদ্ধতিতে কোষগুলোর মারা যাওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস, ঠিক আছে। এটা 2-3টে স্টেপে ঘটে। যেমন হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আমাদের ব্লেবিংটা কি, ব্লেবিং মানে হচ্ছে
কোনো কোষ তার কোষ পর্দার স্থানে স্থানে স্ফীত হয়ে যাবে, অর্থাৎ ফুলে যাবে এবং লতির আকার ধারণ করবে। ধরো এটা একটা কোষ, তাই না? তো যখন আমাদের অ্যাপোপ্টোসিসের সময় চলে আসবে, অর্থাৎ কোষটা মারা যেতে শুরু করবে, এগুলো এই যে কোষ পর্দা বিভিন্ন লতির মতো আকার গঠন করে, একেই বলা হচ্ছে ব্লেবিং। এরপরে কি হয়, 2 নম্বরে কোষগুলোর কুঞ্চন ঘটে। কুঞ্চন মানে কি? কুঞ্চিত হবে। একটা নির্দিষ্ট এমনি আকারের কোষ ছিল, সেটা কুঞ্চিত হয়ে যাবে। ঠিক আছে। 3 নম্বরে কি? তাহলে ব্লেবিং হলো, কুঞ্চন হলো। এরপর হচ্ছে নিউক্লিয়াসের খণ্ডীভবন। ঠিক আছে, নিউক্লিয়াসের খণ্ডীভবন। নিউক্লিয়াসের খণ্ডীভবন মানে হচ্ছে কোষ আছে, নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা ভেঙে যাবে। আমরা যদি ভাঙা অংশগুলোকে করি, আমি বোঝার সুবিধার জন্য বলছি, তাহলে এগুলো সেপারেট হয়ে যাবে, ভেঙে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে নিউক্লিয়াসের খণ্ডীভবন ঘটবে এবং কি হবে? ক্রোমাটিন তন্তুর ঘনীভবন ঘটবে। এই ক্রোমাটিন, এটা লিখে নিই, 4 নম্বরে কি ঘটবে? ক্রোমাটিন তন্তুর ঘনীভবন ঘটবে। ঠিক আছে। তাহলে ক্রোমাটিন তন্তুর ঘনীভবন মানে হচ্ছে এরা অতিরিক্ত পাক খেয়ে যাবে আবার। ঠিক আছে, পাক খেয়ে অতিরিক্ত কুণ্ডলীকৃত হয় এবং কি হবে? এই যে আমরা ব্লেবিং বললাম, তারপর কুঞ্চন হলো, তারপর নিউক্লিয়াসের খণ্ডীভবন হলো। ঠিক আছে, নিউক্লিয়াসের খণ্ডীভবন হলো এবং সবশেষে ক্রোমাটিন তন্তুর ঘনীভবন হলো। এই পদ্ধতির মাধ্যমে শেষে হচ্ছে কি হচ্ছে, এই যে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, এগুলো ফ্যাগোসাইটোসিস কোষ এদেরকে গ্রাস করে নেবে। ফ্যাগোসাইটোসিস কোষ মানে কি? ফ্যাগোসাইটোসিস আমরা পড়েছিলাম না, পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস। পিনোসাইটোসিস মানে হচ্ছে যখন তরল খাদ্য গ্রহণ করবে, ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কঠিন জাতীয়, অর্থাৎ কোষের বা নিউক্লিয়াসের বা ক্রোমাটিন অংশের খণ্ডাংশগুলোকে, ধরো বোঝার সুবিধার জন্য এটা আঁকলাম, এটা ধরো ফ্যাগোসাইটোসিস কোষ, এটা ধরো সেই খণ্ডাংশ। তাহলে এ কি করবে? এ কিন্তু খেয়ে নেবে। বুঝতে পেরেছো? ভেতরে নিয়ে নিল। অর্থাৎ এইভাবে এই কোষগুলো ধীরে ধীরে মারা যাবে। এবং শুধু ফ্যাগোসাইটোসিসে নয়, এক্ষেত্রে আরেকটা উৎসেচক আমরা কি বললাম? ক্যাসপেস। এই ক্যাসপেস উৎসেচক কি করবে? এই অংশগুলোকে ভেঙে দিতে বা মিশিয়ে দিতে বা বিপাক ক্রিয়ায় সহায়তা করবে। ঠিক আছে, এইটুকু বোঝা গেল?